কন্ট্রাসেপশনের অল্প কিছু বাকি আছে, সেই জিনিসগুলি একটু দেখবো। তোমাদের সেদিন আমরা স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ বলেছিলাম, তার মধ্যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন যেটা, সেটা আমাদের বাকি ছিল। যারা কন্ট্রাসেপটিভ ইউজ করছে না কিন্তু আনপ্রোটেক্টেড কয়টাস, সেই ক্ষেত্রে এই কাপলটা কি করবে, তাদের জন্য ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। সাধারণত এটা চার ভাবে আমরা দিয়ে থাকতে পারি। যেমন হরমোন তো ব্যবহার করতেই পারি, যেমন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অ্যান্টিপ্রোজেস্টেরন, এগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া আইইউসিডি দিতে পারি। হরমোনালের মধ্যে আছে সবচেয়ে ভালো যেটা, আমরা যেটা ইউজুয়ালি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে লেভোনর্জেস্টের, একে প্রজেস্টেরন অনলি পিল বলা হয়। এটা সাধারণত সিঙ্গেল ডোজই এখন নেওয়া হচ্ছে, যে 150 150 মিলিগ্রাম সিঙ্গেল সিঙ্গেল ডোজ। অথবা এটা অনেক সময় খেতে সমস্যা যাদের হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 75 মিলিগ্রাম 12 আওয়ারলি 2 ডোজ, টোটাল আর কি 150 মিলিগ্রাম। আনপ্রোটেক্টেড কয়টাসে সেটা কখন, যখন মিডল ফার্টাইল পিরিয়ড, 28 ডে সাইকেলের যে মাঝের 10 দিন, সেই সময়ে যদি আনপ্রোটেক্টেড কয়টাস হয়, তাদেরকে আমরা অ্যাডভাইস করবো ফার্স্ট 7 ডেজ এবং মেনস্ট্রুয়েশনের আগের 7 to 10 ডেজ ইউজুয়ালি সেফ। সুতরাং মাঝের সময়ে, যে সময় ওভুলেশন হতে পারে, অ্যারাউন্ড দ্য টাইম অফ ওভুলেশন, আনপ্রোটেক্টেড কয়টাসের জন্য আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল অ্যাডভাইস করে থাকি। সাধারণত এই সময়ে অফ কয়টাসে ওভুলেশন হতে পারে বা প্রেগনেন্সি হতে পারে 8%। তাহলে এগুলোকে আমরা মর্নিং আফটার পিল বলি। সাধারণত লেভোনার্জেস্ট্রেল দিয়ে করি 0.75 মিলিগ্রাম 2 ডোজ, 12 আওয়ার অ্যাপার্ট, অথবা একসাথেই 1.5 মিলিগ্রাম আমরা দিয়ে দিতে পারি সিঙ্গেল ডোজ হিসাবে। এবং এটা নিতে হবে উইদিন 72 আওয়ার্স অফ কয়টাস। সাধারণত তারপরেও যদি প্রেগনেন্সি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বলে থাকি যে সাধারণত এখানে কোনো টেরাটোজেনিক ইফেক্ট নেই। তবে কেউ যদি চায়, সেই ক্ষেত্রে ইন্ডাকশন অফ অ্যাবর্শন করতে পারে। এরা সাধারণত কিভাবে কাজ করে, দেখা যায় যে এদের ওভুলেশনটা ডিলেট, স্টপ করতে পারে না, ডিলেট হয়। এবং ফার্টিলাইজেশনটা ইম্পেয়ার্ড হয়, ইমপ্ল্যান্টেশনটাকে তারা প্রিভেন্ট করে এন্ডোমেট্রিয়াল চেঞ্জের মাধ্যমে। এবং বলা হয় যে টিউবাল, তারা কর্পাস লুটিয়ামকেও লাইসিস করে দেয়, ফলে যে যদি প্রেগনেন্সি হয় সেটা কন্টিনিউশন হয় না। সাধারণত একটু হাই ডোজে খাওয়ার কারণে নাউজিয়া, ভমিটিং এগুলি হয়ে থাকে, বিশেষ করে ইস্ট্রোজেন প্রিপারেশনটা যদি নেওয়া হয়। ইথিনাইল স্ট্রাডিওল হাই ডোজ পিল, যেটা যেখানে 50 মাইক্রোগ্রাম ইথিনাইল স্ট্রাডিওল থাকে, সেই প্রিপারেশনটা 4টা ট্যাবলেট নিতে হয়। 2 ট্যাবলেট স্ট্যাট, আর 12 আওয়ার লেটার আরো 2 ট্যাবলেট নেওয়া হয়। এইভাবে হাই ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেখানে স্ট্রাডিওল, ইথিনাইল স্ট্রাডিওল 50 মাইক্রোগ্রাম থাকে, সেটা 2 ট্যাব স্ট্যাট 12 আওয়ারলি, আর একটা 2 ট্যাব নেওয়া হয়। এগুলি সবেরই মোটামুটি প্রেগনেন্সি রেট লো। এছাড়া আমরা দিতে পারি মিফেপ্রিস্টন দিতে পারি, RU486, এটা 100 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ দেওয়া হয়। সবগুলোই কিন্তু 72 আওয়ার্স এর মধ্যে নিতে হবে। শুধুমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, সেটা হচ্ছে কপার টি। কপার টিটা গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় এই ক্ষেত্রে। এটা আনপ্রোটেক্টেড কয়টাসের 5 ডেজ এর মধ্যে নেওয়া যায়। কপার টি ইনসার্শন করলে সে ইমপ্ল্যান্টেশন হতে দেয় না, এবং প্রেগনেন্সি রেটও লো, 0 থেকে 1%। এটা একটা অ্যাডভান্টেজ যে এটা লং টার্ম কন্ট্রাসেপশন, কেউ যদি এটা একবার পড়ে ফেলে 10 ইয়ার্স পর্যন্ত এটা রাখতে পারে। কিন্তু তার মানে এই না যে পোস্টকয়েটাল কন্ট্রাসেপশন সে প্রতি মাসেই নিবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তখন ফেলিওর রেটটা বেশি হয়ে যাবে। এটা আমাদের হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল ব্যাপারে। এর আগে তোমাদের আমরা বলেছি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে প্রজেস্টেরন অনলি পিল, ইনজেক্টেবল প্রজেস্টেরন, এবং যেগুলি আমরা ইমপ্ল্যানন দিয়ে যাচ্ছি, জ্যাডেলি 2 রড, আর হচ্ছে ইমপ্ল্যানন 1 রড, এগুলো সম্পর্কে তোমাদের বলা হয়েছে। এখন আসো স্টেরিলাইজেশন।
স্টেরিলাইজেশন মিনস পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। ইউজুয়ালি আমরা যেটা করে থাকি ফিমেলদেরটাই বেশি করে থাকি। ফিমেলদের জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে বায়োল্যাটারাল টিউবাল লাইগেশন অথবা টিউবেক্টমি। এটা সাধারণত আমরা অ্যাবডোমিনাল রুটেই করি। এটা অ্যাবডোমিনাল রুটে ল্যাপারোটমি করে করা যেতে পারে, ল্যাপারোস্কোপিক্যালি করা যেতে পারে, হিস্ট্রোস্কোপিক্যালি করা যেতে পারে এবং ভ্যাজাইনাল রুটেও করা যেতে পারে। সাধারণত আমরা অ্যাবডোমিনাল রুটে যদি করি, লোকাল যদি আমরা ক্যাম্প করে করি সেখানে কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। কিন্তু আমরা যদি হসপিটালে করি, আমাদের যদি সেট আপ ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা লোকাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েই করে থাকি। একটা ছোট একটা ইনসিশন দেওয়া হয়। আচ্ছা, তার আগে আমাকে বলতে হবে যে আমরা এই টিউবেক্টমিটা কোন সময় করব। সাধারণত যাদের আমরা দেখি যে কাদের কাদের আমরা এটা করব, সাধারণত সিজারিয়ান, এখন যেটা বেশি করা হয় যে সিজারিয়ান সেকশনের সময়, যার ফ্যামিলি কমপ্লিট, অথবা আমরা ম্যান্ডেটরি করে দেই যার থার্ড অথবা ফোর্থ সিজারিয়ান সেকশন হচ্ছে, তাকে কিন্তু আমরা করে দিই সিজারিয়ান সেকশনের সময়। আবার অনেকেই আছে একটা বা দুইটা বাচ্চার পরে একটা পার্মানেন্ট মেথড চাচ্ছে, তাদেরকে করে দেই। যে কিনা ডিজায়ার করছে তাদেরকে করে দেই। আরেকটা হচ্ছে মেডিকো সার্জিক্যাল ইন্ডিকেশন, যাদের ওরাল স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ বা কপার টি এটা তাদের জন্য রিস্ক হয়ে যাচ্ছে, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক রেনাল ডিজিজ, আনকন্ট্রোল হাইপারটেনশন, তাদেরকে আমরা এই যে স্টেরয়েডাল দিতে পারছি না, কাউকে আইইউসিডি দিতে পারছি না। হুম এই ধরনের যাদের এই ধরনের লেডিদের আমরা করে দেব পার্মানেন্ট মেথড টিউবেক্টমি। যাদের আম, আহ, যারা চায় যে আর বেবি নিবে না, তাদেরকে আমরা সেই কাপলকে আমরা করে দিব। ডিজায়ার্ড নাম্বার আছে যাদের বেবি। আরেকটা আমরা করে দিব যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোন একটা ওভারিয়ান, সেরাস ওভারিয়ান অথবা পেরিটোনিয়াল ক্যান্সার, হ্যাঁ, অল্প এজের মেয়ে কিন্তু এই ধরনের ক্যান্সার হয়েছে, তাদেরকে আমরা টিউবেক্টমি করে দিতে পারি। তাহলে কোন সময় করব? ধরো কারো ভ্যাজাইনাল ডেলিভারি হলো, কিন্তু তার তিনটা বাচ্চা বা চারটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়ে গেল, সেই ধরনের পেশেন্টকে হসপিটাল লিভের আগেই আমরা কিন্তু টিউবেক্টমি অপারেশন করে দিতে পারি। 24 to 48 আওয়ার্স ফলোইং ভ্যাজাইনাল ডেলিভারি তাদেরকে আমরা করে দিব। এই ক্ষেত্রে সুবিধাটা কি, এই ক্ষেত্রে ইউট্রাসটা অনেক বড় থাকে, আমার ইজি টু অ্যাপ্রোচ হয়। জাস্ট আম্বলিকাসের 2 আঙ্গুল নিচে ছোট একটা ইনসিশন দিয়ে আমরা এই অপারেশনটা সেই সময় করে দিতে পারি। তাহলে এক এবং তাহলে যে পিউরপিরিমে যে সে রেস্টে থাকে, এই রেস্টটা তাকে হেল্প করে এই অপারেশনের হিলিংটা। এই অপারেশনের ফলে যে রেস্ট দরকার সেটা একই সাথে দুইটাই হয়ে যায়, সাইমালটেনিয়াস রিকভারি হয়, ডেলিভারি এবং অপারেশন থাকে। যদি কেউ এই জাস্ট আফটার ডেলিভারি করতে না চায়, তাহলে 3 মাস পরে এসে সে টিউবেক্টমি অপারেশন করে যেতে পারে। এবং সাধারণত এটা মেনস্ট্রুয়েশনের ফার্স্ট 10 ডেজ এর মধ্যে করলে ভালো। মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, 10 to 12 ডেজ এর মধ্যে এসে অপারেশনটা করে নিবে। তাহলে আনওয়ান্টেড যে প্রেগন্যান্সি অনেক সময় হয়ে যায় টিউবেক্টমির পরে, সেটা হওয়ার চান্স থাকে না। এছাড়া আমরা আরেকটা করতে পারি যে হয়তো কেউ এমআর, অ্যাবর্শন এগুলি সময় ডিএনসি করার পরে বা এমআর করার পরে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করার পরে আমরা তাকে টিউবেক্টমি অপারেশন করে দিতে পারি। তাহলে টিউবেক্টমি সাধারণত কোন পার্টে করা হয়? টিউবেক্টমি সাধারণত ইথমিক পোর্শন, ইথমাস যেই পোর্শনটা আমরা জানি যে একটা ফেলোপিয়ান টিউবের কি কি 4টা পোর্শন থাকে। যদি আমরা ল্যাটারাল দিক থেকে যাই তাহলে ফিমব্রিয়া, তারপরে অ্যাম্পুলারি পার্ট, ইথমিক পার্ট এবং তারপরে আছে ইন্ট্রামুরাল যেটা। সেই ক্ষেত্রে আমরা ইথমিক পার্ট যেটা, সেই জায়গাটাকে আমরা গ্রাস্প করি, করার পরে সেটাকে ক্র্যাশ করি, দেন আমরা সেটাকে লাইগেট করি সুচার ম্যাটেরিয়াল দিয়ে, তারপরে কিছুটা পোর্শন আমরা এক্সারসাইজ করে ফেলে দিই। তাহলে এটাই হচ্ছে যে ইউজুয়ালি আমরা যেই ভাবে করি সেই সেই মেথডটা। সাধারণত এটাকে বলা হয় পমরয় মেথড। পমরয় মেথড এটাকে বলা হয়। এছাড়া আমরা ল্যাপারোস্কোপিক্যালি যদি করি তাহলে বিভিন্ন রকম ক্লিপ আছে, সেই
ক্লিপগুলো অ্যাপ্লাই করি ল্যাপারোস্কোপিক্যালি যদি আমরা করতে চাই। তাহলে ফিলশিস ক্লিপ আছে, এই ধরনের ক্লিপগুলো অ্যাপ্লাই করেও আমরা টিউবাল টিউবেক্টমি করতে পারি। আর মিনি ল্যাপারোটমি হচ্ছে 2 ফিঙ্গার, জাস্ট পিউবিক সিম্ফাইসিসের উপরে 2 ফিঙ্গার উপরে 1 ইঞ্চ একটা ছোট ইনসিশন দিয়ে আমরা 2 ফিঙ্গার অ্যাবডোমেনের ভিতরে কি করি, আমরা এন্টার করে জাস্ট খালি 2 আঙ্গুল দিয়ে টিউবটাকে ধরে করা হয়। সাধারণত এগুলি ক্যাম্পে করা হয়। আগের দিনে যে অনেক ক্যাম্প হইতো সেই সময় তোমরা জেনে থাকবে যে সেই সময় একটা ক্যাম্প আকারে এগুলি করা হতো। এখন যেমন ক্যাটারাক্ট অপারেশন হয় ক্যাম্পে, তখন কিন্তু টিউবেক্টমি, ভেসেক্টমি এই জিনিসগুলো ক্যাম্পে হতো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। আর ফর মেল পার্টনার আছে হচ্ছে ভেসেক্টমি। ভেসেক্টমি হচ্ছে সাধারণত যেসব একই ইন্ডিকেশন, যেই ক্ষেত্রে ফিমেলদের করাটা অনেক সময় রিস্ক হয়ে যায়। 3টা 4টা অপারেশনের পরে দেখা গেল যে আবার টিউবেক্টমি করতে গেলে অনেক অ্যাডিশনের কারণে আমার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, আনকন্ট্রোল ডায়াবেটিস, তাকে একটা অপারেশনে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেল পার্টনারকে অফার করব ভ্যাসেক্টমি অপারেশনের জন্য। এটা সুবিধা, অ্যাডভান্টেজ ভালো, যেটা খুব সিম্পল টেকনিক। এটা সাধারণত কমপ্লিকেশন খুবই কম, ফেলিয়ার রেট খুবই কম, সেই জন্য ওভারঅল কস্ট যেটা সেটা খুবই মিনিমাল। সেই ক্ষেত্রে আমরা ভেসেক্টমিটা অফার করতে পারি। সাধারণত এই ড্রব্যাক যেটা সেটা হচ্ছে এই ভেসেক্টমি করার পরে 2 to 3 months তাকে আদার একটা কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করতে হবে, হয় মেল পার্টনার অথবা ফিমেল পার্টনার যে কেউ একজন একটা আদার কন্ট্রাসেপটিভ মেথড নিবে। এবং অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল আপসেটের কারণে ফ্রিজিডিটি ইম্পর্টেন্স দেখা দিতে পারে। সাধারণত এখন যেভাবে ভেসেক্টমি করা হয় সেটাকে বলা হয় নো স্কালপেল ভেসেক্টমি। এখানে কোনো স্কালপেলের ইউজ ছাড়াই জাস্ট খালি একটা ছোট পারফোরেশন করা হয়, তারপরে সেইখান দিয়ে জাস্ট টেস্টিসের বেজ অফ দ্য পেনিসের কাছে টেস্টিসের উপরে ভাসা ডিফারেন্সটা আমাকে লোকেট করতে হয়। সেখানে একটা ছোট একটা হোল তৈরি করে আমাকে ওই ভাস ডিফারেন্সের যে টিউবটা সেটা বের করে এনে ওই একই নিয়মে ভেসেক্টমি করা হয়। এবং আমরা যে অ্যাডভাইস গুলো দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে 2 to 3 months। এটা যেহেতু এগুলো অপারেটিভ প্রসিডিওর, সুতরাং এখানে সেপসিস হতে পারে আর হেমাটোমা তৈরি হতে পারে দুইখানি। আচ্ছা, তোমাদের কি কি হ্যাজার্ড হতে পারে টিউবাল স্টেরিলাইজেশনে? যেহেতু এটা একটা অপারেশন, সেই ক্ষেত্রে হেমাটোমা, এই পেইন, ইনফেকশন এগুলো ছাড়াও রিমোটে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে মেনোরেজিয়া ডেভেলপ করে, ক্রনিক পেলভিক পেইন হতে পারে। আহ, এখানে যেহেতু অনেকগুলো ভেসেল থাকে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস, সেখানে কনজেশন তৈরি হয়ে কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া এবং মেনোরেজিয়া হতে পারে। ফেলিওর রেট হচ্ছে খুবই কম। তোমাদের সবগুলো কন্ট্রাসেপটিভ মেথডের ইম্পর্টেন্ট মেথড গুলোর ফেলিওর রেট জানতে হবে। এখানে যেটা পমরয় টেকনিক, সেখানে ফেলিওর রেট খুবই কম, 0.1 থেকে 0.5%। আচ্ছা, এখন কেউ যদি টিউবাল লাইগেশন, আমরা বলছি যে এটা টেম্পোরারি না, এটা পার্মানেন্ট মেথড, তাহলে কি এখানে রিভার্সিবিলিটির কোনো স্কোপ আছে কিনা? তাহলে আমরা কি বলবো যে যদি আমি ভালো মতো করি, যদি ধরো কিছু ক্রাইটেরিয়া আছে, টিউবাল লাইগেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, তাহলে আমাদের রিভার্সিবিলিটি সহজ হবে। যেমন এই লেন্থটাকে 4 cm এর মতো থাকতে হবে, অ্যাম্পুলারি রিজিয়নটা যেন থাকে, তাহলে আমাদের রিভার্সিবিলিটি হওয়ার চান্স বেশি থাকবে।
এবং এটা একটা খুবই মাইক্রো সার্জিক্যাল প্রসিডিওর। এটা রিভার্সিবিলিটি হলেই যে প্রেগনেন্সি রেট অনেক ভালো হবে ভালো হবে সেটাও না। প্রেগনেন্সি রেট সাধারণত রিভার্সালের পরে যদি হাইও হয় 80%, সাধারণত সেগুলো ক্লিপ বা রিং যদি তাদের। কিন্তু যেখানে আহ, কি করা হয় রিভার্সাল অফ দ্য ভ্যাসেক্টমি, সেই ক্ষেত্রে পসিবিলিটিটা হাই 90%, কিন্তু প্রেগনেন্সি রেটটা বা তাদের লো 50%। আচ্ছা, ব্যারিয়ার মেথড যদি আমরা আলোচনা করতে চাই, ব্যারিয়ার মেথডের মধ্যে আছে মেলের ক্ষেত্রে কন্ডোম, আর ফিমেলের ক্ষেত্রে আছে যে সেটা হচ্ছে ভ্যাজাইনাল অথবা সার্ভাইকাল ডায়াফ্রাম। সাধারণত কন্ডোমটা আমরা ব্যবহার হয় বেশি কারণ এটা খুব চিপ, কোনো সাইড ইফেক্ট নাই, সিম্পল টু ইউজ। হুম। এবং কিছু কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে, যেমন এটা কিন্তু এসটিডির এগেনস্টে প্রোটেকশন দেয়, একটোপিক প্রেগন্যান্সির এগেনস্টে প্রোটেকশন দেয়, এবং সার্ভাইকাল সেল অ্যাবনর্মালিটি যাদের আছে তাদের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা অ্যাপ্লিকেবল না, সেজন্য তাদের জন্য কন্ডোমটা ভালো। সাধারণত এটা যেহেতু একটা ফরেন বডি, সেই জন্য যাদের অ্যালার্জি আছে ফরেন বডিতে তাদের ক্ষেত্রে এখানে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এবং এটা ঠিকভাবে ইউজ না করলে প্রেগনেন্সি রেটটা হাই হয় সাধারণত। যদি টিআর থাকে, কোনো লিকেজ হয়, তাহলে প্রেগনেন্সি ফেলিওর রেটটা তখন হাই হয়ে যায়। এখানে ব্যারিয়ার মেথডটাকে আরো বেশি ইফেক্টিভ করা হয় সাধারণত কিছু কেমিক্যাল ইউজ করে, যেগুলো কিনা স্পার্মিসিডাল হিসাবে কাজ করে। কন্ডোমের কন্ট্রাসেপটিভ ইউজ ছাড়াও তাদের আরো কিছু ইউজ আছে, যেমন যারা মিসিং পিল হয়ে গেল সেই সময় আমরা এক্সট্রা কন্ট্রাসেপটিভ হিসাবে আমরা কন্ডোম দিয়ে থাকি। তারপরে যাদের দেখা যায় যে ভ্যাজাইনাইটিস আছে সেই সময়, তাহলে কন্ডোম ব্যবহার করতে হবে, যেমন ট্রাইকোমোনা ক্যান্ডিডাল ইনফেকশন হলে সেই সময় আমরা হাজবেন্ডকে কন্ডোম ব্যবহার করতে বলি। আর যাদের নন কন্ট্রাসেপটিভ বেনিফিটের মধ্যে আছে যে আমরা জানি পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরেজ, সেই পোস্টপার্টাম হেমোরেজ প্রিভেন্ট করার জন্য সাইবাস মেথড বলে আমাদের সাইবা আক্তার ম্যাডাম এর নামে যে মেথডটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে, সেখানে কিন্তু কন্ডোম ব্যবহার করা হয়। এটা কন্ডোমের মধ্যে নর্মাল স্যালাইন দিয়ে ইউট্রাসের ক্যাভিটিতে কম্প্রেশন অ্যাপ্লাই করে এক্সেসিভ ব্লিডিং ফলোইং ভ্যাজাইনাল অথবা সিজারিয়ান সেকশনের পরে এক্সেসিভ ব্লিডিং যখন হয়, সেটাতে একটা মেকানিক্যাল কম্প্রেশন দেওয়া হয় বাই তো সেটাকে বলা হয় কন্ডোম বেলুন টেম্পোনেট। তাহলে আমরা যদি কন্ট্রাসেপটিভ বেনিফিট ছাড়াও কন্ডোমের আর কি ইউজ হতে পারে, তখন আমরা এই কথাগুলো বলবো যে আমরা পিপিএইচ কন্ট্রোল করতে পারি। এছাড়া আমরা যখন টিভিএস করি, ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি, তখনও কিন্তু যে প্রোব গুলো আছে সেই প্রোবে কন্ডোম অ্যাপ্লাই করে করা হয় টিভিএস এর সময়। আর ডায়াফ্রাম যেটা ফিমেলের জন্য, সেই ডায়াফ্রাম আমাদের দেশে নাই, কিন্তু বাইরের দেশে এটা ব্যবহার করা হয়। এটার ফেলিওর রেট হাই খুব একটা, সেজন্য ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব একটা আহ, ব্যবহার ব্যবহারের দিক থেকে খুব একটা অ্যাভেলেবল না, কারণ এটা ফেলিওর রেট বেশি। কিছু কিছু ন্যাচারাল মেথড আছে, যেমন রিদম মেথড, কয়টাস ইন্টারাপ্টাস মেথড, আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মেথড এবং ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া, এটাকে বলা হয় ল্যাম। তাহলে এই ন্যাচারাল মেথড গুলো আমাদেরকে জানতে হবে। তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জানতে চাই আমরা, রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করি যে ল্যাম মেথড কি। ল্যাম হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া যখন থাকবে তখন তাকে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মানে তখন ইস্ট্রোজেন কম, প্রোল্যাকটিন বেশি, প্রোল্যাকটিন হরমোনটা বেশি।
প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকলে সেই ইস্ট্রোজেন আসতে দিবে না। ইস্ট্রোজেন না আসলে আমরা জানি রিক্রুটমেন্ট অফ দ্য ওভারিয়ান ফলিকল হবে না। এবং সেই কারণে তখন ওভুলেশনও হবে না। সেই ক্ষেত্রে ল্যাম মেথডটা খুবই ইফেক্টিভ, 98% ইফেক্টিভ। তাহলে বাকি 2%ও তো যেন ডিস্টার্ব না করে, সেই জন্য আমরা একটা এক্সট্রা মেথড দিতে পারি। ইউজুয়ালি কন্ডোম, ডায়াফ্রাম এগুলি ব্যবহার করা হয়। তাহলে ফেলিওর, যদি আমরা ঠিকভাবে ল্যাম মেথডটা অ্যাপ্লাই করি তাহলে সাধারণত দেখা যায় যে 98% আমরা বেনিফিট দিতে পারি। সেই ক্ষেত্রে তাহলে ল্যাম কতদিন? ল্যাকটেশনাল এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তার মানে বাচ্চা যখন দিনে রাতে সবসময়ই ব্রেস্ট ফিডিং এর উপরে নির্ভর করবে, সেই সময়টা, সেই 6 মান্থ হচ্ছে ল্যাম। আমরা তো বাচ্চাকে বলবো যে মা যেন তাকে 2 বছর ব্রেস্ট ফিডিং করায়, কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে যে শুধুমাত্রই ব্রেস্ট মিল্ক, নট এ ড্রপ অফ ওয়াটার, সেই সময়টা ল্যাম ল্যাম্পটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে কন্টিনিউয়াস অ্যামিনোরিয়া থাকবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে আপ টু 6 মান্থ, এবং নাইট ফিডিংটাও থাকতে হবে, কারণ নাইট ফিডিং হলে প্রোল্যাক্টিন লেভেলটা হাই হয়। প্রোল্যাক্টিন লেভেল হাই হলে এফএসএইচ এগুলি কম থাকবে। এফএসএইচ কম থাকলে রিক্রুটমেন্ট অফ ওভারিয়ান ফলিকল হবে না, ওভুলেশন হবে না। তাহলে অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ হিসাবে সেই সময় আমরা কন্ডোম বা ইনজেক্টেবল স্টেরয়েড এগুলি বলতে পারি। আচ্ছা, তোমার থেকে জিজ্ঞেস করবে যে স্পেসিং অফ বার্থ বলতে কি বুঝো? স্পেসিং অফ বার্থ হচ্ছে পোস্ট অ্যাবর্টাল হতে পারে, পোস্ট পার্টাম হতে পারে, ইন্টারভ্যাল হতে পারে। পোস্ট অ্যাবর্টাল যেটা, সেটা হচ্ছে জাস্ট অ্যাবর্শনের পরে পরেই শুরু হবে। এই সময় আমরা তাহলে কি কি দিতে পারবো পোস্ট অ্যাবর্শনের পরে? সাধারণত আমরা আইইউসিডিটা দিতে পারি, তারপরে ইনজেক্টেবল স্টেরয়েডাল গুলো দিতে পারি, ইনজেক্টেবল দিতে পারি, তারপর প্রজেস্টেরন অনলি পিল দিতে পারি। অথবা পোস্ট অ্যাবর্শন যাদের, যদি বাচ্চা 2 বছর আগের, বাবুর বয়স যদি 2 বছরে বেশি হয়, সিওসি বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলও আমরা দিতে পারি। আর পোস্টপার্টাম যেটা, সেটা হচ্ছে যে নন ল্যাকটেটিং, ল্যাকটেটিং, যেই মায়ের বাচ্চা আইইউডি হয়ে গেছে, হ্যাঁ, যার বাচ্চা নাই, সেই মাকে কিন্তু আমরা সব ধরনের কন্ট্রাসেপটিভই দিতে পারি পোস্টপার্টাম। আর আইইউডিও দিয়ে দিতে পারি, ইনজেক্টেবল দিতে পারি, ওরাল দিতে পারি। আর যেটা ল্যাকটেটিং মা, তাদেরকে আমরা কি দিব? ল্যাকটেটিং মাকে ইস্ট্রোজেন কন্টেইনিং যে কন্ট্রাসেপশন গুলো আছে সেটা আমরা দিব না, কারণ ইস্ট্রোজেন হচ্ছে প্রোল্যাক্টিন লেভেলটা কমাই দিয়ে ব্রেস্ট ফিডিং কে হ্যাম্পার করবে। এই জন্য ল্যাকটেটিং মাকে প্রথম 6 মাস আমরা ইস্ট্রোজেন কন্টেইনিং যে পিল গুলো আছে সেগুলি দিব না। তাহলে তাদেরকে কি দিব? তাদেরকে আমরা ইনজেক্টেবল দিতে পারি, প্রজেস্টেরন অনলি ওরাল পিল দিতে পারি, আর ইমপ্ল্যানন দিতে পারি, আইইউসিডি দিতে পারি। আর একটা আছে ইন্টারভ্যাল কন্ট্রাসেপশন, সেটা বোঝাচ্ছে যে 35 ইয়ার্স এর নিচে যেই ওমেনরা আছে, তারা হচ্ছে যে কোনো পিরিয়ডের ফার্স্ট 7 ডেজ এর মধ্যে যে কোনো মেথড নিতে পারে। সেটা আইইউসিডি হতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল হতে পারে, অথবা ইনজেক্টেবল ইমপ্ল্যানন এগুলি হতে পারে। আর ওল্ডার ওমেনদের জন্য, যারা লো ডোজ, তার সেই ক্ষেত্রে তারা প্রজেস্টেরন অনলি পিলটা না নিয়ে ইনজেক্টেবল তাদের জন্য ভালো। যাদের ওল্ডার ওমেন মোর দ্যান 35 ইয়ার্স, তাদেরকে আমরা ইনজেক্টেবল দিতে পারি, লো ডোজ কম্বাইন্ড ওরাল পিল দিতে পারি। যদি সে নন ডায়াবেটিক হয়, লো রিস্ক গ্রুপের মধ্যে যদি থাকে, তাহলে তাদের যেটা দিতে পারি। এছাড়া হরমোন কন্টেইনিং আইইউএস, সেটাও তাদেরকে আমরা দিতে পারি। ব্যারিয়ার মেথডটা তাদের জন্য ভালো। আর যাদের এসটিডি আছে তাদেরকে আমরা সাধারণত, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যাদের যাদের আছে তারা ডিএমপিএ, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কন্ডোম এগুলি ব্যবহার করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করব না। সেটা আমরা জানি যে যাদের ব্রেস্ট ক্যান্সার আছে,
যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে, তাহলে এই ধরনের লেডিদেরকে আবার কপার টিউব, কিছু কিছু কপার টিউব দেওয়া যায় না, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা পার্মানেন্ট মেথডে চলে যাব। তোমাদের একটা কোশ্চেন আসবে যে একটা নিউলি ম্যারিড কাপলকে তোমরা কি অ্যাডভাইস করবে। একটা নিউলি ম্যারিড কাপল যারা হচ্ছে 1 to 2 ইয়ার্স প্রেগনেন্সিকে অ্যাভয়েড করতে চাচ্ছে, তাদের জন্য ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সাধারণত আমরা ইনজেক্টেবল তাদেরকে অ্যাডভাইস করি না, কারণ ইনজেক্টেবল কন্ট্রাসেপশনে প্রেগনেন্সি আবার প্রেগনেন্সি হতে সময় নেয়, সুতরাং তাদেরকে আমরা ডিএমপিএ এগুলি দিতে চাই না। আবার আইইউসিডি এখানে যেহেতু আইইউসিডি নিজে অনেক সময় পিআইডি করে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা আইইউসিডিও দিব না। তাহলে তাদের জন্য সবচেয়ে অ্যাকসেপ্টেবল হবে হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কারণ এটা ফেলিওর রেট খুব লো এবং এটা উইথড্র করার 3 মাসের মধ্যে 90% ওভুলেশন হয়, সেই ক্ষেত্রে প্রেগনেন্সি রেটও হাই। সুতরাং তাদেরকে আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিতে পারি, অথবা যদি তারা প্রপারলি কন্ডোম ব্যবহার করতে পারে, প্রপার ইউজ অফ কন্ডোম করলেও সেখানে প্রেগনেন্সি রেটটা লো থাকে। তাহলে তোমাদের কিছু কিছু কোশ্চেন থাকবে যে রিটেনে থাকতে পারে, ভাইবায় থাকতে পারে, যে নিউলি ম্যারিড কাপলকে আমরা কি দিতে পারি, অথবা একটা এপিলেপটিক পেশেন্ট তাকে আমরা কোন কন্ট্রাসেপটিভ পিলটা দিব। আমরা বলেছি যে এপিলেপটিক পেশেন্ট যখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খায় তখন হচ্ছে হেপাটিক এনজাইম ইন্ডাকশন বেশি হয়, সুতরাং তাকে আমরা যেই হরমোনাল ড্রাগ যদি দেই তাহলে সেটা হাই ডোজের যেটা সেটা দিতে হবে। সুতরাং 50 মাইক্রোগ্রামের যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল সেটা আমরা দেব। পোস্ট অ্যাবর্শন, পোস্টপার্টাম এবং ল্যাকটেটিং মাদারকে কি দিতে পারি সেটা বললাম। আর অ্যাডোলেসেন্ট গার্ল যারা উম, আমাদের আমাদের দেশে যেমন ইয়াং গার্ল, তাদের আর্লি ম্যারেজ হয়ে যায়, বা এই ধরনের অ্যাডোলেসেন্ট গার্ল যদি কোনো কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস চায়, তাহলেও আমরা তাদেরকে কিন্তু ডিএমপিএ বা আইইউসিডি এগুলি অ্যাডভাইস করব না, নরপ্ল্যান্ট এগুলি অ্যাডভাইস করব না। তাদেরকে আমরা লো ডোজ ওরাল কম্বাইন্ড পিল হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো, এটাই তাদেরকে দিব, তাদেরকে আমরা দিয়ে থাকবো। তাহলে তোমরা মোটামুটি আজকে কন্ট্রাসেপশন চ্যাপ্টারটায় ইম্পর্টেন্ট টপিকস গুলো তোমাদেরকে বলা হলো। তোমরা প্রত্যেকটা মেথডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এই জিনিসগুলো একটু পড়বে, কোন সময় এগুলো অ্যাপ্লাই করা হয়। যে কোনো কন্ট্রাসেপটিভ পিল সাধারণত আমরা প্রলিফারেটিভ ফেজে দিব, তাই না? কারণ পরবর্তীতে লুটিয়াল ফেজে যদি আমরা দেই, তাহলে হচ্ছে যার ওভুলেশন হয়ে যাবে সে একটা কন্ট্রাসেপটিভ মেথডে থাকা অবস্থায় তার প্রেগন্যান্সি হয়ে যেতে পারে। সেই কারণে সবসময় আমরা প্রলিফারেটিভ ফেজে দিব। আমরা সবসময় চিন্তা করব যে তার কোনো মরবিডিটিস আছে কিনা, যেটা কিনা কন্ট্রাসেপটিভ মেথডের কারণে আরো বেড়ে যেতে পারে, এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা। সুতরাং এগুলো আমরা চিন্তা করব কোনো একটা কন্ট্রাসেপশন প্রেসক্রাইব করার সময়। এবং যে কোনো কাপলকে যখন আমরা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিব, তখন অবশ্যই তার ক্ষেত্রে সেটা কতটুকু যাবে সেটা বলবো, কিভাবে সে খাবে, যদি মিস হয়ে যায় সে কি করবে, এবং তার কোন কোন সময়ে সে এটাকে উইথড্র করবে, সেই সেই ব্যাপারগুলো তাদেরকে আমার বিস্তারিত বলতে হবে। তোমাদের কি প্রতিদিন ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়? ম্যাডাম আমাদেরও ক্লাস হচ্ছে বিবাস এর সার্জারি। না না, গাইনিতে যে ক্লিনিক্যাল ক্লাসগুলো হওয়ার কথা, গাইনিতে এখন ডি ব্যাচ আছো না? কোন ব্যাচটা আছো? হ্যাঁ, সি ব্যাচের ক্লিনিক্যাল ক্লাসগুলো হচ্ছে না প্রতিদিন? সিরিয়াসের পোলাপান ক্লাস করে না? সি ব্যাচের কেউ নাই এখানে? তোমরা কয়জন আছো আজকে? একটাও সিবিএস এর নাই?
ম্যাম হচ্ছে সিলেবাসের প্লেসমেন্ট শেষ হয়ে গেছে। সিবিএসের প্লেসমেন্ট শেষ হয়ে গেছে? জি ম্যাম। 2 সপ্তাহ হয়ে গেছে? জি ম্যাম, 25 তারিখে শেষ হয়েছে। আচ্ছা, তোমরা কি তোমাদের যে কার্ড গুলা কমপ্লিট করছো? তোমাদের তো ওই যে একটা কার্ড সিস্টেম আছে না, তোমাদের কাছে কার্ড গুলা আছে? কিছু কিছু টপিকস তোমাদের আইটেম ক্লিয়ার করে তারপরে তোমরা যাবে, সেই কিছু